আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আমি জুনায়দ হক, বাংলাদেশ সেন্ট্রাল স্পেন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো নমিনার বিষয়ে। নমিনাতে আপনারা যে স্যালারি পান এবং স্যালারির মধ্যে যে দ্রুত যে কনসেপ্টটা থাকে, এটার মধ্যে আসলে পার্থক্য কেন, এবং একজন মালিক হিসেবে আপনি ট্রাবাখাদরকে নমিনা দেওয়ার পরেও আপনার বাড়তি কতটুকু হচ্ছে যে খরচ হবে, এই যে বিভিন্ন বিষয়, নমিনার প্রত্যেকটা বিষয় আজকে আমরা ভেঙে আপনাদেরকে বুঝিয়ে বলবো, যাতে একজন ট্রাবাখাদর হিসেবে আপনি ঠকে না যান, আর মালিক হিসেবে হচ্ছে যাতে আপনি সঠিকভাবে ক্যালকুলেশন করতে পারেন আসলে আপনার একজন ট্রাবাখাদর রাখলে কী পরিমাণ খরচ হবে। তো প্রথমে আমরা নমিনার কথা বলি। নমিনা হচ্ছে যে নমিনা বা পে স্লিপ ইংলিশে যেটাকে বলে, সেটা হচ্ছে যে প্রত্যেক মাসে এমপ্রেসা বা ওনার তার ট্রাবাখাদরকে তার বেতন মর্মে যে রসিদটা দেয় তার নাম হচ্ছে যে নমিনা। এটা মূলত এস্তাতুতো দে লোস ট্রাবাজাদোরেসের যে আইন, এই অনুযায়ী এটার মধ্যে প্রত্যেকজন ট্রাবাজাদরকে মাসে তার পে স্লিপ দেওয়া বা নমিনা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। আর এই নমিনাটা মূলত আসলে শুধুমাত্র আমি তাকে কত টাকা পে করতেছি বিষয়টা শুধু একটুকি না, যে তার স্যালারি কত, এইটা মূলত হচ্ছে যে একজন ওয়ার্কার কত হচ্ছে ইনকাম করতেছে এবং হচ্ছে যে তাকে সঠিকভাবে পে করা হচ্ছে কি না, তার যে কোম্পানি অনুযায়ী পে করা হচ্ছে কি না, এইটার মূলত হচ্ছে যে একদম মূল আইনি হচ্ছে যে একটা ডকুমেন্টস, লিগ্যাল একটা ডকুমেন্টস। এর মাধ্যমে হচ্ছে যে সেগুর সোশিয়াল অথবা সিএনদেতে যদি কোনো সময় কোনো কনফ্লিক্ট দেখা দেয়, তখন হচ্ছে যে এই নমিনার রসিদের মাধ্যমে বিষয়গুলো ক্লিয়ার করা হবে যে আসলে হচ্ছে সঠিকভাবে বেতন দেওয়া হয়েছিল কি না ট্রাবাজাদোরেসদেরকে। এই জন্য হচ্ছে যে নমিনার বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, যে যারা যে এমপ্রেসাতে হচ্ছে যে ট্রাবাজাদোর আছে, এর কনসেপ্টগুলো বোঝা ইম্পর্টেন্ট। জাস্ট যে কোনো আমি মিনিমাম স্যালারিতে হচ্ছে যে নমিনা দিয়ে দিলাম, এই বিষয়টাই শুধু এতটুকু করলেই হচ্ছে এনাফ না। পরবর্তীতে আসিয়েন্দা থেকে অথবা ইন্সপেকশন দে ট্রাবাজো থেকে, সেগুর সোশিয়াল থেকে বিভিন্ন জরিমানা অথবা রেকার্গো অথবা হচ্ছে যে ইন্সপেকশন থেকে বাঁচার জন্য সঠিকভাবে হচ্ছে যে নমিনা ক্যালকুলেশন করা, নমিনা পে করা এবং নমিনার কনসেপ্টগুলো ঠিকমতো দেওয়া, এটা খুবই জরুরি। তো আমরা আজকে নমিনার বিষয়টাকে, নমিনা যে গঠনটা, এটা আগে একটু হচ্ছে যে বোঝাবো। নমিনার যে পেপারটা, যে কাগজটা, যে পিডিএফটা বা যে ডকুমেন্টসটা দেওয়া হয়, এটার ডিজাইনটা বিভিন্ন অ্যাপ্লিকেশনের মধ্যে বা অ্যাপ্লিকেশন ইউজ করার কারণে ডিজাইনটা হচ্ছে যে একটু ভিন্ন হতে পারে, এক এক এমপ্রেসা এক এক ধরনের সফটওয়্যার ইউজ করার কারণে, কিন্তু এর যে মূল যে ফরম্যাটটা, গঠনটা, এটা সবগুলা ডিজাইনেই সেম। এখানে তিনটে অংশ থাকে নমিনার মধ্যে। প্রথমে একদম উপরে যে অংশটা থাকে, এই অংশের মধ্যে হচ্ছে যে নর্মালি এমপ্রেসা এবং হচ্ছে যে ট্রাবাজাদোর, এই দুইজনের ডিটেলস থাকে, তাদের নাম, নিফ নাম্বার, তারপরে এমপ্রেসার ক্ষেত্রে তার সিসিসি নাম্বার এবং ট্রাবাজাদোরের ক্ষেত্রে তার সেগুর সোশ্যালের নাম্বার, অ্যাড্রেস, এবং হচ্ছে যে কোন গ্রুপো দে কোটিসেশন এবং হচ্ছে যে কোন ক্যাটাগরিতে হচ্ছে যে সে কাজ করতেছে এবং কবে থেকে কাজ করতেছে, এই ডিটেলসগুলো মূলত নমিনার উপরের অংশের মধ্যে থাকে। আর এরপরে মাঝখানের যে অংশটা, মূল বডির যে অংশটা, যেখানে মূল হিসেবগুলো থাকে, সেখানে হচ্ছে যে ট্রাবাজাদোরের কোম্পানি অনুযায়ী মিনিমাম স্যালারি বা তার বেস স্যালারি কত, এটার হিসেব থাকে। এরপরে তার যে এক্সট্রা যদি পেমেন্ট থাকে, সেই এক্সট্রা পেমেন্টগুলোরও হিসেব থাকে। যেমন যদি কেউ এক্সট্রা ঘন্টা কাজ করে, সেই হিসেব এখানে থাকে। অথবা হচ্ছে যে যে বাৎসরিক যে দুইটা এক্সট্রা পেমেন্ট দিতে হয়, সেগুলো যদি কিস্তি করে প্ররাতে আদায় করে হচ্ছে যে দেয়, তাহলে সেই অংশগুলো থাকে। এছাড়া অন্যান্য কনসেপ্ট কনভেনিও অনুযায়ী হচ্ছে যে, কনভেনিওর বিষয়টা আমরা একটু পরে বলতেছি, কনভেনিও আসলে কি, কনভেনিও অনুযায়ী তার যদি আরও কোনো দেরেচো থাকে ট্রাবাজাদোরের, এই বিষয়গুলো এখানে থাকে। একই সাথে হচ্ছে যে কখনো ট্রাবাজাদোর যদি ছুটি করে, তাইলে তার যে মানে ছুটি করেছে সেই দিনগুলো হচ্ছে যে হিসেব থেকে বাদ দেওয়া, এই সবগুলো এই মধ্যখানের অংশে থাকে। তো এখানে দুইটা পার্ট থাকে, দুইটা অংশ থাকে। সেটা হচ্ছে যে একটা অংশে ট্রাবাজাদোরকে কত পেমেন্ট করা হবে, তার স্যালারি, তার এক্সট্রা আওয়ার, তার অন্যান্য হচ্ছে যে বাৎসরিক যে দুইটা পেমেন্ট, অথবা হচ্ছে যে আর অন্যান্য কোনো কনসেপ্টে তাকে যে পেমেন্টগুলো দেওয়া হচ্ছে যে এইটা,
সাথে আরেকটা অংশের মধ্যে থাকবে যে ট্রাবাখাদরে হচ্ছে যে এই বিষয়টা অনেক ট্রাবাখাদরও জানে না, সেটা হচ্ছে যে প্রত্যেকটা নমিনাতে এমপ্রেসা যেমন হচ্ছে যে ট্রাবাখাদরকে রাখার কারণে সেগুর সোশিয়ালকে যে তার সেগুরো পে করে, ট্রাবাখাদরও একটা অংশ তার নমিনার একটা অংশ সেগুর সোশিয়ালকে পে করে। ওই অংশটাও হচ্ছে যে এখানে থাকে তার নমিনা থেকে কত ডিসকাউন্ট করা হচ্ছে, একটা হচ্ছে যে সে কত পাচ্ছে আর একটা হচ্ছে যে কত ডিসকাউন্ট করা হচ্ছে, যে এটা গিয়ে তারপরে হচ্ছে যে তার যে অ্যামাউন্টটা হয় এটা হচ্ছে যে লেখা থাকে টোটাল দেবেঙ্গাদোর মধ্যে যে কনসেপ্টটা থাকে এই কনসেপ্টের মধ্যে এই 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 এটার যোগফলগুলো লেখা থাকে। এরপরে নিচের যে অংশটা, শেষের যে অংশটা, এই অংশটার মধ্যে হচ্ছে যে নর্মালি যে যে কনসেপ্টে হচ্ছে যে এমপ্রেসা যত স্যালারির উপরে হচ্ছে যে তার সেগুরোটা পে করতেছে এবং কোন কোন কনসেপ্টে কত টাকা কত হচ্ছে যে পে করতেছে এই বিষয়গুলো থাকে। এবং হচ্ছে যে ট্রাবাখাদরের হচ্ছে যে যদি ইআরএফএ পেএফএ থাকে তাহলে সেখানে কত পার্সেন্ট পে করতেছে, এবং ট্রাবাখাদরের যে বললাম যে যে পার্টটা ট্রাবাখাদর নিজে পে করতে হয় ওই পার্টের কোনটা কত পার্সেন্ট থাকে এটার ইন ডিটেলস হচ্ছে যে এই নিচের অংশটার মধ্যে থাকে। তার মানে আপনি নিচের অংশের মধ্যে হচ্ছে যে হিসেব করতে পারবেন যে আপনি অ্যাজ এ ওয়ার্কার কত হচ্ছে যে সেগুর সোশ্যালকে পে করছেন এবং মালিক হিসেবে হচ্ছে যে মালিক কত পার্সেন্ট পে করছে, এই বিষয়গুলো হচ্ছে যে নমিনার এই তিনটা ইয়ে থেকে টোটালি আপনি জানতে পারবেন। এরপরে আসলে কত পার্সেন্ট কাটা হয় নমিনার মধ্যে, মালিক কত পার্সেন্ট নর্মালি পে করে তার যে ব্রুতো বা গ্রোস স্যালারির উপরে, আর যে ট্রাবাখাদর তার হচ্ছে যে কত পার্সেন্ট কাটা হয়। এমপ্রেসার ক্ষেত্রে সাধারণত কন্ট্রাক্টের উপরে নির্ভর করে, টেম্পোরাল কন্ট্রাক্ট এবং ইনডিফিনিটর কন্ট্রাক্টের মধ্যে একটু পার্থক্য আছে। 28 থেকে হচ্ছে যে মোটামুটি 33% মতো যে গ্রোস স্যালারিটা থাকে, ব্রুতো যে স্যালারি থাকে এই স্যালারির উপরে মালিককে পে করতে হয়। আর ট্রাবাখাদরকে মেইনলি 6% বা 6.5%-এর মতো পে করতে হয় তার গ্রোস স্যালারির উপরে। এটা হচ্ছে যে সেগুর সোশিয়ালকে। আর ইআরএফএ হচ্ছে যে যত পার্সেন্টই দেওয়া হবে এটা পুরোপুরি হচ্ছে যে ট্রাবাখাদর পে করবে, সেটা 2% হোক বা 10% বা 8% হোক, এটা ট্রাবাখাদর পে করবে। তার মানে ট্রাবাখাদরের যে গ্রোস স্যালারিটা আছে এখান থেকে তার অংশের যে 6 বা 6.5% যেটা সেগুর সোশিয়ালের যে সেগুরোটা এইটা বাদ যাবে, এবং ইআরএফএ হচ্ছে যে অংশটা থাকে যত পার্সেন্টই থাকুক কন্ট্রাক্ট অনুযায়ী এটা কম হয় এবং সিচুয়েশন অনুযায়ী কম হয়। তো এটা বাদ দেওয়ার পরে হচ্ছে যে মেইনলি সে নেট ইনকামটা তার ব্যাংকে বা তাকে যেই টাকাটা মূলত হাতে ক্লিন মানি দেওয়া হচ্ছে যে এটা হচ্ছে যে স্যালারিও নেতো যেটাকে বলে নেট স্যালারি। এরপরের অংশ আমরা একটা বিষয় একটু ক্লিয়ার করি, এটাতে মোটামুটি সব এমপ্রেসা এবং ট্রাবাখাদরদের মধ্যে একটা ছোট কনফ্লিক্ট দেখা দেয়। সেটা হচ্ছে যে ইআরএফএ যে বিষয়টা নর্মালি আমাদের দেশের যে এমপ্রেসারিয়াওরা আছেন বা ট্রাবাখাদররা আছেন, ওনারা নর্মালি যখন কোনো ট্রাবাখাদরকে কাজে নেন অথবা কোনো ট্রাবাখাদর যখন কাজে ঢোকেন তখন তাদের মধ্যে যে স্যালারি নিয়ে কথা হয় যে ওকে স্যালারি হচ্ছে যে 1400 অথবা 1500 অথবা 1600 বা 1700, এইটা ট্রাবাখাদর চিন্তা করে এটা হচ্ছে যে আমাকে নেট স্যালারি দিবে, নমিনাতে কি হচ্ছে বা না হচ্ছে এই বিষয়টা আমি দেখব না, সে আমাকে মূলত হাতে বা আমার ব্যাংকে মূলত আমাকে 1500 ইউরো দিবে অথবা 1600 ইউরো দিবে। আর মালিকরাও নর্মালি এই জিনিসটা ক্লিয়ার করে হচ্ছে যে না বলার কারণে পরবর্তীতে যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে যে ট্রাবাখাদরদের সেগুলোর যে বিষয়টা এটা তো মূলত ফিক্স থাকে মোটামুটি 6.5%-এর মতো, যেটা বললাম সবগুলা কনসেপ্ট মিলে। কনসেপ্টগুলো কী কী, যেমন কন্টেনজেন্সিয়াস কমনেস, এরপরে ডিসএমপ্লেও, ফরমাসিয়ন প্রফেশনালেস, এই কনসেপ্টগুলোর উপরে মেইনলি 6.5% মতো হয়। তো ইআরএফএর বিষয়টা একটু ভিন্ন হচ্ছে যে ইআরএফএটা মূলত ওই ট্রাবাখাদরের ফ্যামিলির সিচুয়েশান অনুযায়ী হচ্ছে যে এবং বৈবাহিক সিচুয়েশনের উপরে কম বা বেশি হয়, এবং স্যালারির যে গ্রোস স্যালারির যে অ্যামাউন্টটা এটার উপরে নির্ভর করে। যদি কেউ সিঙ্গেল হয়, ফ্যামিলি না থাকে, নিজে একা বসবাস করে, বাচ্চা না থাকে,
এবং গ্রোস স্যালারি হচ্ছে যে বেশি থাকে, তখন তার ইআরএফএফের যে পার্সেন্টেজটা এইটা বাড়তে থাকে গ্র্যাজুয়ালি, যত বেশি স্যালারি হবে তত বেশি। আবার উল্টোটা, স্যালারি যত কমতে থাকবে, সাথে তার যদি ফ্যামিলি, ওয়াইফ থাকে এবং যদি বাচ্চা থাকে, এই ফ্যামিলি সিচুয়েশনগুলোর কারণে কমতে থাকে। তো এইটা নর্মালি যে কেউ কোনো এমপ্রেসারিও যখন কোনো ট্রাবাজাদরকে কন্ট্রাক্ট করেন, তখন এর মাধ্যমে হচ্ছে যে ডিক্লেয়ার করতে হয় যে ওনার ফ্যামিলির সিচুয়েশনটা কি, উনি কি বিবাহিত নাকি বিবাহিত না, ওনার সন্তান আছে কি না, এই ধরনের সিচুয়েশনগুলো এটার উপরে ক্যালকুলেশন করা হয় যে উনি আসলে কত পার্সেন্ট দিবে, উনি কি 2% দিবে না 4 নাকি 6 বা 8। হ্যাঁ, মিনিমাম যেটা এটা দিতে হয়, এর উপরে কেউ যদি চায় আরও বেশিও দিতে পারবে, কারণ আলটিমেটলি এটা এই যে অ্যামাউন্টটা, এটা ট্রাবাজাদর তার স্যালারি থেকে হচ্ছে যে তার গ্রোস স্যালারি থেকে হচ্ছে যে কমবে। সো এখানে যদি কোনো ট্রাবাজাদর যদি চায় যে উনি লিগালি হয়তো বা 7% দেওয়া দরকার, উনি বললেন না আমি 10% দিতে চাচ্ছি, কোনো সমস্যা নেই, কারণ ওনার স্যালারি থেকেই মূলত এটা বিয়োগ হয়ে যাবে। তো আমাদের মানে আমাদের যে কমিউনিটি আছে ওনাদের মধ্যে কন্ট্রাক্টের বিষয়ে এই বিষয়টা ক্লিয়ার না করার কারণে ট্রাবাজাদর চিন্তা করে যে হচ্ছে যে আমি 1600 বা 1700 হচ্ছে যে আমি নমিনা পাবো, আমাকে ক্লিয়ার দেওয়া হবে। এরপরে সে হচ্ছে যে বলে যে আমার ইআরএফএফে এখন যখন নেট স্যালারিতে হচ্ছে যে কাউকে হায়ার করা হয়, তখন সমস্যা হচ্ছে মালিক চিন্তা করে হচ্ছে যে তাকে তো আমি 1600 বা 1700 একটা ফিক্সড অ্যামাউন্ট দিবই, বা 1500 একটা ফিক্সড অ্যামাউন্ট দিবই, তাইলে আমি কেন ইআরএফএফে বেশি দিব? আমি সবচেয়ে ভালো হচ্ছে যে আমি দিবই না ইআরএফএফে, কারণ এই ইআরএফএফটা মূলত হচ্ছে যে ওয়ার্কারের যে বাৎসরিক যে আয়কর, এটা হচ্ছে যে এটার অগ্রিম হিসাবে হচ্ছে যে এই টাকাটা দেওয়া হচ্ছে যে সে যখন বছরে যখন এপ্রিল থেকে জুন মাসে যখন রেন্টটা ডিক্লেয়ার করতে হয় মডেলও 100-তে, তখন হচ্ছে যে মূলত সে এই টাকাটা ফেরত পাবে, অথবা তার দেনা হইলে এই যত টাকা হচ্ছে যে ইআরএফএফ বাবদ কাটা হয়েছে নমিনা থেকে, এই টাকাটা ডিসকাউন্ট যাবে, দেওয়ার পরে বাকি টাকাটা সে পে করবে। তো মূলত এখানে মালিকের এখানে কোনোই রিলেশন নাই এই টাকার উপরে। এটা যদি ফেরতও পায়, এটা ট্রাবাজাদর ফেরত পাবে। আবার যদি এর উপরে যদি আরও বাড়তি দেওয়া লাগে, তাইলে কারণ ট্রাবাজাদরের অনেক বেশি যদি ইনকাম থাকে, তাইলে সে হচ্ছে যে রেসপন্সিবল সেটা পে করার জন্য। মালিকের এখানে আসলে কোনো বিষয় নেই, কিন্তু ট্রাবাজাদররা হচ্ছে যে ভাবে যে এটা মালিকেরই দিতে হয় বা দেওয়া লাগবে, তখন তারা হচ্ছে যে বলে যে না আমার এটা 8% করেন বা 6% বা 10% করেন, আর মালিকরা চেষ্টা করে হচ্ছে যে যত কম দেওয়ার জন্য। তো এই বিষয়টা একটু যারা ওয়ার্কার আছেন এবং যারা মালিক আছেন আপনারা ক্লিয়ার থাকবেন, যখন কোনো ওয়ার্কার আপনারা হায়ার করবেন, কখনোই নেট স্যালারিতে হচ্ছে যে আপনারা ইয়ে করবেন না, আপনাদের যে ডিল যে আপনাদের কন্ট্রাক্টটা করবেন না, সবসময় ব্রুতো বা গ্রোস স্যালারিতে হচ্ছে যে আপনি বলবেন। আপনি যদি তাকে 1600 ইউরো দেন, 1600 ইউরোর পরে তার যে 6.5% মতো যে সেগর সোশ্যালের যে দেদুকশিয়নটা যে কাটা যে পেমেন্টটা, এটা রাখার পরে এবং তার যদি ইআরএফএফে পে করতে হয় ওখানে যত পার্সেন্ট থাকে, এটা কাটার পরে মূলত সে বাকি টাকা পাবে। আপনি যদি মনে করেন যে তাকে আরও বেশি দেওয়ার করেন, তাইলে আপনি 1700 গ্রোস স্যালারি করেন, তাইলে হচ্ছে যে ওগুলো কাটার পর হয়তো বা তার 1600-র মতো হচ্ছে যে নেট স্যালারি থাকবে। কিন্তু কখনও স্যালারিটা হচ্ছে যে নেট স্যালারিতে হচ্ছে যে ফিক্সড করবে না। এটাতে আমাদেরও সমস্যা। আমরা যখন পেস্লিপ বা নমিনা যখন ক্রিয়েট করি, তখন এই 1600 ইউরো হচ্ছে যে নেট দিয়ে তারপরে গ্রোস স্যালারিকে হচ্ছে যে অ্যাডজাস্ট করতে হয়। এবং সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে যে যখন ইআরএফএফে নিয়ে হচ্ছে যে কনফ্লিক্ট দেখা দেয় ওয়ার্কার এবং হচ্ছে যে মালিকদের মধ্যে, তখন এটা আসলে রিসলভ করাটা একটু আমাদের জন্য মুশকিল হয়ে যায়। এই জন্য সবসময় গ্রোস স্যালারিতে হচ্ছে যে আপনারা হায়ার করবেন এবং ওনার সাথে কথা বলবেন, সেটা 1600 হোক, 1700 হোক, 1800 হোক, 2000 গ্রোস স্যালারি। এরপরে হচ্ছে যে লিগ্যালি ওয়ার্কার যে তার ইআরএফএফে এবং তার যে সেগুলো যেটা দেওয়ার, এটা দেওয়ার পরে সে তার নেট স্যালারিটা হচ্ছে যে পাবে। এই যে কোম্পানি যে বাসে যে বেস স্যালারির উপরে হচ্ছে যে সেগুরো সোশিয়ালে যে সেগুরোটা পে করে, কোটিসাসিয়ন যেটাকে বলে, এটার একটা লিমিট আছে। মিনিমাম তো হচ্ছে যে যেটা যে কনভেনি অনুযায়ী তার মিনিমাম স্যালারি, এটার ম্যাক্সিমামের একটা লিমিট আছে। সেটা হচ্ছে যে বর্তমান যে 2026 অনুযায়ী এটা 5101 ইউরোর মতো মোটামুটি। এর বেশিও যদি কারো স্যালারি হয়, তাইলে সর্বোচ্চ এই অ্যামাউন্টের উপরে হচ্ছে যে কোটিসাসিয়ন পে করতে হয় আর কি। এটা হচ্ছে যে ফিক্সড।
তার মানে হচ্ছে যে একজন ওয়ার্কারকে যদি একজন মালিক গ্রোস স্যালারি হচ্ছে যে 2000 ইউরো হচ্ছে যে পে করে, তাইলে তার এই 2000-এর উপরে প্রায় আরও 30 থেকে 32% মতো হচ্ছে যে এক্সট্রা পে করতে হয়, যেমন 600 ইউরোর মতো আরও এক্সট্রা সেগুয়ার সোশ্যালে তাকে পে করতে হয়। তো এটা যত স্যালারি বাড়বে তত হচ্ছে যে এই অংশটা বাড়তে থাকবে। তার মানে আপনি যখন কোনো ওয়ার্কার হায়ার করবেন তখন তার স্যালারি প্লাস হচ্ছে যে সেগুয়ার সোশ্যালের যে অ্যামাউন্টটা, এটা সহ হিসেব করলে আপনার জন্য মূলত একজন ওয়ার্কারের জন্য আপনার কত টাকা খরচ হচ্ছে এটা আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। এরপরে আমরা প্রথমে যে দুইটা বিষয় আমরা বলছিলাম, এটা আমরা আরেকটু ভেঙে এই জিনিসটা বলবো। সেটা হচ্ছে যে কনভেনিওর কথা আমরা বলেছি এবং হচ্ছে যে স্যালারির কথা বলছি। তো স্যালারির একটা স্কেল আছে, এই ব্যাপারে আমরা বিষয়টা এখন ক্লিয়ার করব। কনভেনিও কলেক্টিভ বিষয়টা কি? কনভেনিও হচ্ছে যে আপনি যে শহর বা প্রভিন্স বা যে কমিউনিদাদ অটোনোমোতে আছেন এবং যেই সেক্টরে কাজ করতেছেন, কেউ ফ্রুতেরিয়াতে, কেউ আলিমেন্টাসিয়ন, কেউ কাপড়ের দোকানে, কেউ অন্য কোনো এমপ্রেসায়, কেউ হচ্ছে যে ফ্যাক্টরিতে, কেউ রেস্টুরেন্টে, এই প্রত্যেকটা সেক্টরের আলাদা আলাদা হচ্ছে যে কনভেনিও আছে। এটা অনেকটা চুক্তির মতো যে এই সেক্টরে এই প্রভিন্স বা এই শহরের মধ্যে কেউ যদি কাজ করে তাইলে ন্যূনতম এত হচ্ছে যে কারো স্যালারি থাকবে, ন্যূনতম হচ্ছে যে প্রতি এক্সট্রা ঘন্টায় এত টাকা করে পে করতে হবে প্রতি ঘন্টায়, ন্যূনতম ছুটি, এবং হচ্ছে যে তার এক্সট্রা আরও কোনো পেমেন্ট করতে হবে কিনা এই সেক্টরের জন্য, এই সবগুলা বিষয় ক্লিয়ার করে ওখানে লেখা থাকে। এটা হচ্ছে যে কনভেনিও। এই জন্য মূলত আলিমেন্টাসিয়নে যে কাজ করতেছে তার মিনিমাম স্যালারি এবং রেস্টুরেন্টে যে কাজ করতেছে তার বেস স্যালারি বা মিনিমাম স্যালারি সেম হয় না, কারণ দুইটা সেক্টরের কনভেনিও আলাদা। তো এটা হচ্ছে যে সেক্টর ভিত্তিক। এবার সেম সেক্টরের মধ্যে একটা রেস্টুরেন্টের মধ্যে বা একটা আলিমেন্টাসিয়নের মধ্যে আবার সবাই, যত মানুষ কাজ করতেছে, যত ট্রাবাজাদর কাজ করতেছে, সবার স্যালারিও সেম হয় না। এটা মূলত হচ্ছে যে সে কোন ক্যাটাগরিতে হচ্ছে যে কাজ করতেছে ওয়ার্কার, এটার উপরে ডিপেন্ড করে। যদি প্রত্যেকটা ক্যাটাগরিতে এবং নিবেল অনুযায়ী হচ্ছে যে আলাদা পে স্কেল করা আছে, এর কম হচ্ছে যে কাউকে দেওয়া যায় না। এখানে একটা বিষয় হচ্ছে যে খেয়াল রাখতে হবে, যেমন ক্যাটাগরিতে মানে আপনি বেস স্যালারি কম দেখানোর জন্য কেউ একজন হচ্ছে যে যেমন রেস্টুরেন্টের ক্ষেত্রে কেউ একজন কামারার হিসেবে কাজ করতেছে, কিন্তু আপনি তাকে হচ্ছে যে অথবা কোসিনার হিসেবে কাজ করতেছে, যাদের নর্মালি হচ্ছে যে মিনিমাম স্যালারিটা একটু হাই থাকে, আপনি ওই স্যালারি কম দেখানোর জন্য কনভেনিও তো ঠিক রাখছেন, কিন্তু আপনি তার যে ক্যাটাগরি এটা আপনি হচ্ছে যে কামারেরতে নিয়ে আসছেন, যেখানে হচ্ছে যে স্যালারিটা একটু লো। এই ধরনের ক্ষেত্রেও আপনি যখন ইন্সপেকশন হবে আপনাকে জরিমানা, যদি আপনি প্রমাণিত হন যে আপনি ইচ্ছে করে হচ্ছে যে এই তার যে জবের যে ক্যাটাগরি এটা আপনি চেঞ্জ করছেন, তাইলে আপনাকে জরিমানা গুনতে হবে, ইন্সপেকশন হবে। তো এই বিষয়টা খেয়াল রাখা। তো কনভেনিওটা হচ্ছে যে প্রত্যেকটা সেক্টরের জন্য, ট্যাক্সি সেক্টরের জন্য একটা কনভেনিও আছে কাতালোনিয়াতে, বার্সেলোনাতে। ওই স্কেল অনুযায়ী হচ্ছে যে ওনারা পেমেন্ট নেয়, ছুটি হিসেব, এক্সট্রা ঘন্টার হিসাব, এরকম হচ্ছে যে প্রত্যেকটা সেক্টরের জন্য এক একটা করে কনভেনিও আছে, এবং কনভেনিও প্রত্যেকটা শহরের জন্য ভিন্ন হয়। মাদ্রিদের জন্য, রেস্টুরেন্ট সেক্টরের জন্য যে কনভেনিও বার্সেলোনাতে ভিন্ন। কিছু কনভেনিও আছে পুরো ন্যাশনাল, পুরো দেশের জন্য একই, কিন্তু নর্মালি বেশিরভাগই হচ্ছে যে প্রত্যেকটা শহর, কমিউনিদাদ অটোনোমোতে আলাদা আলাদা হয়। এই বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে যে কনভেনিও, এবং এটার উপরেই মূলত আপনি স্যালারি বেস মিনিমামটা হচ্ছে যে কত ধরা হবে এটা নির্ভর করে। এর উপরে ধরতে কোনো সমস্যা নেই, কিন্তু এর নিচে কখনো, কনভেনিওর নিচে কখনো হচ্ছে যে হওয়া যাবে না। এরপরে এসএমই বা স্যালারিও মিনিমো ইন্টারপ্রফেশনাল বিষয়টা কি? 2026 সালে আমাদের স্পেনে এই ন্যূনতম স্যালারি যেটাকে বলে স্যালারিও মিনিমো ইন্টারপ্রফেশনাল, এটা হচ্ছে যে 1221 ইউরো, 14 পেমেন্টস, 14টা পেমেন্টে হচ্ছে যেটা দিতে হয়। যদি এটাকে আমরা বাৎসরিক যদি ধরি তাহলে 17,094 ইউরোর মতো হচ্ছে যে আসে। তার মানে যেই কোনো কনভেনিওতে, যেই কোনো সেক্টরে স্পেনে কাজ করুক, যেই কোনো কমিউনিদাদ অটোনোমোতে কাজ করুক, অথবা হচ্ছে যে যে কোনো পুয়েস্তো de trabajoতে, তার যে কোনো ক্যাটাগরিতে হচ্ছে যে কাজ করুক,
এই স্যালারির নিচে কোনো ট্রাবাজাডোরের স্যালারি হতে পারবে না। এটা হচ্ছে যে একটা পূর্ণ 8 ঘন্টার খরনাদার পূর্ণাঙ্গ সময়ের হচ্ছে যে স্যালারি, বাৎসরিক 17,094 ইউরো। যদি কারো নির্দিষ্ট কনভেনিওতে যদি হচ্ছে যে এর থেকে কম স্যালারি থাকে, তাও সেই ক্ষেত্রে হচ্ছে যে তাকে মিনিমাম 14,094 ইউরো বাৎসরিক পেমেন্ট করতে হবে। যেমন অনেক সময় কনভেনিওগুলো হচ্ছে যে 3-4 বছর বা 5 বছর পর পর আপডেট করা হয়। অনেক বেশিরভাগ কনভেনিও প্রতি বছর স্যালারি স্কেল আপডেট করে। তো কোনো কারণে কোনো একটা কনভেনিও হয়তো বা 2023 সালে যে কনভেনিওটা হয়েছে এই সেক্টরে, এরপর আর আপডেট করা হয় নাই, এটার স্যালারির যে পেমেন্টের যে স্কেলগুলো এটা চেঞ্জ করা হয় নাই, কিন্তু ন্যাশনাল পুরো দেশের যে মিনিমাম স্যালারির যে অ্যামাউন্টটা এটা হচ্ছে যে বৃদ্ধি পাইছে। সেই ক্ষেত্রেও ম্যান্ডেটরি হচ্ছে যে এমপ্রেসার জন্য সে ওই স্পেনের ন্যাশনালিজ হচ্ছে যে ন্যূনতম স্যালারি হচ্ছে যে ধার্য করছে ওইটা হচ্ছে যে পে করতে হবে, ইভেন তার কনভেনিওতে কম থাকলেও। আর যদি কনভেনিওতে যদি বেশি থাকে, যেমন এটা হচ্ছে যে ন্যূনতম স্যালারি যে কোনো পোস্ত, যে কোনো কনভেনিও, যেই কোনো শহরের জন্য, কিন্তু আপনি এক্স্যাক্টলি যেই শহরে, যেই কনভেনিওতে, যেই ক্যাটাগরিতে কাজ করতেছেন, এটার যদি স্যালারির রেঞ্জ যদি আরও বেশি হয়, যেমন 18,000, আপনি যে পোস্টতে, আপনি বার্সেলোনাতে রেস্টুরেন্টের জন্য আপনি যে পোস্টতে কাজ করতেছেন, ফর এক্সাম্পল ওইটার মিনিমাম যে বেস স্যালারি সেটা হচ্ছে যে 19,000 বাৎসরিক, তাইলে এই ক্ষেত্রে আপনাকে 17,000 দিতে পারবে না, কারণ আপনি যদি ওই ক্যাটাগরিতে কাজ করেন তাইলে আপনাকে অবশ্যই 19,000ই হচ্ছে যে দিতে হবে। এই বিষয়টা হচ্ছে যে খুব ভুল বোঝাবুঝি হয়, এবং হচ্ছে যে স্যালারির একজন থেকে অন্যজনের, এক সেক্টর থেকে অন্য সেক্টরে কেন কম বেশি হয় এটা অনেকে বুঝতে পারে না। এই পুরাটাই হচ্ছে যে মূলত এই কনভেনিওর কারণে, এই কনভেনিওর স্যালারি স্কেলের কারণে হচ্ছে যে আপনার অ্যামাউন্টগুলো চেঞ্জ হয়। তো আমরা মোটামুটি যে বিষয়গুলো নিয়ে কথা বলছি, আমরা আরেকটু বিষয় আরেকটু হাইলাইট করি। নর্মালি যে বিষয়গুলো সবাই ভুল করে বা হচ্ছে যে এই বিষয়গুলো হচ্ছে যে নর্মালি ওয়ার্কার বা হচ্ছে যে এমপ্রেসা যখন নমিনা তৈরি করবে বা হচ্ছে যে কন্ট্রাক্ট করবে, তখন এই ভুলগুলো হচ্ছে যে এড়িয়ে চলা উচিত। সেটা হচ্ছে যে আমরা এর আগেও বললাম, প্রফেশনাল ক্যাটাগরিটা তার যে কনভেনিয়ত সেক্টরে সে এক্স্যাক্টলি যে পোস্টতে কাজ করতেছে এটা ঠিক মতো দেওয়া, কম বেতন দেওয়ার জন্য এই ক্যাটাগরি চেঞ্জ না করা, এটার কারণে আপনার ইন্সপেকশন হইতে পারবে। এবং ইন্সপেকশন নর্মালি যখন হয় জরিমানা হয় এবং ব্যাক পেমেন্ট করতে হয়, আপনি কতদিন তার এটা এভাবে হচ্ছে যে রাখছিলেন এটার পিছনের টাকা সহ পে করতে হয়। এরপরে হচ্ছে যে কেউ যদি এক্সট্রা ঘন্টা কাজ করে, এটা যদি আপনি নমিনাতে আলাদাভাবে অ্যাড না করেন, পুরোটাই বেস স্যালারির মধ্যে দিয়ে দেন, এটাও হচ্ছে যে এক ধরনের ভুল। কারণ হচ্ছে যে এক্সট্রা আওয়ারের প্রতি ঘন্টার যে টাকার হিসাব, এটা বেস স্যালারির থেকে ভিন্ন হয়, নর্মালি একটু বেশি হয়। যেমন প্রতিদিন 8 ঘন্টা প্রতি মাসে কাজ করলে আপনার বেস স্যালারি হচ্ছে যে 1250 ইউরো, কিন্তু প্রতি ঘন্টা হিসাবে যদি করেন, এক্সট্রা ঘন্টা করেন, তখন ওইটার ঘন্টা হিসাব করলে এটা আরেকটু বেশি আসে। সো যেটা এক্সট্রা ঘন্টা করা হয়েছে এটার হিসাবটা এক্সট্রা ঘন্টা হিসাবেই রাখা, নট বেস স্যালারিতে হচ্ছে যেগুলো ইনক্লুড না করা। এটা সবগুলো কনসেপ্ট ঠিকঠাক মতো ব্রেকডাউন করে হচ্ছে যে ওয়ার্কারকে দেওয়া, এটা একটা বিষয়। এরপর হচ্ছে যে নিয়মিত ওই যে মডেল 145 আপডেট করা, মডেল 145টা হচ্ছে মূলত ইআরএফএফের, আমরা এর আগে যেটা বলছি এটা। আপনি এখন হচ্ছে যে সিঙ্গেল আছেন, কদিন পর হচ্ছে যে আপনি বিয়ে করেছেন অথবা আপনার সন্তান হয়েছে, তখন এই যে আপনার যে ফ্যামিলি সিচুয়েশনটা এটা চেঞ্জ হয়ে গেছে, এইটা আপডেট করে রাখা সবসময় যখনই কোনো চেঞ্জেস আসবে। এই ক্ষেত্রে আপনি রিয়েল যে ইআরএফএফের যতটা মিনিমাম আসিয়ান্দা পেদির করবে এটা আপনি দিতে পারবেন। নর্মালি মিনিমাম থেকে কেউ যদি কম পে করেন সেই ক্ষেত্রে ইন্সপেকশন হইতে পারে। এরপরে কোম্পানিদের ক্ষেত্রে আপনি শুধুমাত্র ওয়ার্কারের ব্রুতো স্যালারি বা গ্রোস স্যালারি দেখে মূলত আপনার খরচের হিসাব না করা, এর সাথে আপনার যে আনুষঙ্গিক সেগুলোর সোশিয়ালের যে কোটিসেশনের যে আলাদা খরচ আছে এইটাও মাথায় রাখা। এরপরে হচ্ছে যে নমিনা সঠিক সময় দেওয়া, এবং নমিনাতে সবসময় 2টা কপি করে একটা সিগনেচার করে দুই পক্ষই, এমপ্রেসা হইল হচ্ছে যে সিল এবং অ্যাডমিনিস্ট্রেটরের সিল সহ একটা কপি ট্রাবাজাডোরকে দেওয়া, একটা কপি হচ্ছে নিজের কাছে সবসময় রাখা। এবং নমিনা পেমেন্ট করার সময় কোনো কনসেপ্টে ভুল আছে কিনা এটা ট্রাবাজাডোর হিসেবেও দায়িত্ব হচ্ছে যে আপনি দেখে নেওয়া যে আপনাকে কম দেওয়া হচ্ছে কিনা।
আবার এমপ্রেসার হিসাবে আপনার দায়িত্ব যে আপনি ঠিকমতো সব কিছু পেমেন্ট করতেছেন কিনা। এতে দুই পক্ষেরই হচ্ছে যে স্বার্থ সংরক্ষিত থাকবে, কারো জন্য এটা বাড়তি চাপ হিসেবে হচ্ছে যে থাকবে না। তো নমিনার বিষয়ে যদি হচ্ছে যে আপনাদের আরও কোনো জিজ্ঞাসা থাকে, অথবা এমপ্রেসার যাদের আছে ওনারা যদি আপনাদের ওয়ার্কারদের নমিনা যদি হচ্ছে যে আমাদের এমপ্রেসার মাধ্যমে হচ্ছে করতে চান, ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আমাদের সাধ্যমতো আপনাদেরকে গাইড করব।